নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে গল্প শেয়ার করার অনুরোধ রইল। আজ শোনাবো সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর ছোট গল্প আগুন দেবার আগে। ঘুম পেয়েছিল তার, চোখ দুটো আপনা থেকেই বুজে এসেছিল, ঘাড় নুয়ে পড়েছিল। একসময় ধর্মর করে জেগে উঠে ঘাড় সোজা করল বিরজা। হাতের তেলো দিয়ে দু চোখের পাতা কচলালো। ঘুমটাকে তাড়িয়ে দিয়ে বড় বড় চোখ করে মাথার ওপরটা দেখল। তেঁতুল পাতার ফাঁকে ফাঁকে গুচ্ছের তারা জ্বলজ্বল করছে। অন্ধকার রাত শুরু হয়েছে, তাই তারাদের অমন ঝলমলে চেহারা। কবে জানি পূর্ণিমা গেছে, কে জানে। মনে মনে তারিখ হিসেব করতে গিয়ে বিরজা সব গুলিয়ে ফেলে। মাথার ভিতরটা সারাক্ষণ কেমন কেমন করে। কবে পূর্ণিমা যায়, কবে অমাবস্যার রাত আসে, খোঁজ খবর রাখার দিন চলে গেছে তার। তবে কিনা এখন বড্ড ঘুম পেয়েছে। চিন্তা করে বিরজা বুঝি একলা মনে হাসল। এখন চৈত্র মাস, এখন সুখের চৈত্র। চৈতি হাওয়ায় মধু আছে, মধুর চেয়ে বিষ বেশি, শরীর আচ্ছন্ন করে ফেলে। তা না হলে শরীর এমন নেতিয়ে পড়ে। পাস শব্দ করে একটা জোরে শ্বাস ফেলল বিরজা। এই অন্ধকারে বসে কিনা নিশ্চিন্ত মনে সে ঢুলছিল। চারদিকে ভাট গাছের অঙ্গন, ভাট ফুলের মিঠে গন্ধে বাতাস ভুরভুর করছে। একটু আগে সাপের ফোঁসানি শুনেছে সে। যদি ঘুমের মধ্যে সাপ কাটত, এখনো কাটতে পারে। চিন্তা করে একটা সময় স্তব্ধ হয়ে রইল। ডান পায়ের মাংসল ডিমটা মশার কামড়ে ফুলে উঠেছে। কাপড় তুলে ফোলা জায়গাগুলি আঙুল দিয়ে অনুভব করল, তারপর হাতটা তুলে আনল। তাই তো আদ্যিকালের মোটা এই তেঁতুলের গুঁড়িতে ঠেস দিয়ে বিরজা ঘুমোচ্ছিল। বড় বড় ফোকর রয়েছে গাছের গায়ে, ফোকরের ভিতর সাপ আছে। তবে কিনা সাপকে বড় একটা গ্রাহ্য করে না সে। সাপের চেয়েও ভয়ঙ্করী হয়ে আছে বিরজা সেই বিকেল থেকে। সারা দুপুর গরমে ভাজা ভাজা হয়ে ছটফট করছিল। ঘরের মেঝে ছেঁড়া মাদুরটা বিছিয়ে বেহুশ হয়ে কতক্ষণ পড়ে থাকবে ভেবেছিল। পারেনি। হাত পা বুক পিঠ যেন পুড়ে গেছে, ফোসকা পড়েছে চামড়ার এখানে ওখানে। বিকেল পড়তে পালেদের পুকুরে গিয়েছিল গা ধুতে। বেদ ঝোপে ঢাকা 3টে পার, চমৎকার আবরু। উদম গা হয়ে কতক্ষণ সাঁতার কাটল সে। অনেক কিছু ভাবল। অনেক কিছুর সঙ্গে জড়িয়ে আছে বিরজার স্মৃতি। কেন জানি বারবার হতভাগা অনুকূলের মুখটা মনে পড়ছিল। হবাক কাণ্ড আর কাকে বলে। ঘণ্টাখানেক পুকুরে ডুবিয়ে ডুবিয়ে শরীর ঠান্ডা করে জল থেকে যখন সে উঠে আসছে, তখন পাক পাকালির শব্দ থেমে গেছে। সাঁঝ নামছিল, ঝিঁঝি ডাকছিল। ঠিক তখন উত্তর পাড়ের বেদ ঝোপের ফাঁক দিয়ে পর্বিত পর অনুকূলের মুখটাই চোখে পড়ল। দুহাতে দুটো থলে। তখনই বিরজার মনে পড়ল আজ মঙ্গলবার। মগরার হাট থেকে বাজার নিয়ে ফিরছে অনুকূল। থলের ভিতর নিশ্চয় মাছ আছে। গায়ে মাছ মেলে না, হাট থেকে মাছ না আনলে চলে? ডাঙায় উঠল না বিরজা। হাঁটু জলে দাঁড়িয়ে লোকটাকে দেখল। এক হাতের থলেতে মাছ ও আনাজপত্র থাকবে, আর একটা থলের মধ্যে বেশ বড় থলে। থলের মুখে রঙিন কাগজে মোড়া প্রকাণ্ড দুটো প্যাকেট উঁকি দিয়ে আছে। কি আছে ওই দুটোর মধ্যে? ভেবে বিরজার গা শিরশির করে উঠল। রঙিন প্যাকেটে পেঁয়াজ রসুন ডাল নুন থাকে না, সায়া শাড়ি থাকবে। মাথার গন্ধ তেল সাবান পাউডার থাকতে পারে। বিরজা বড় করে একটা শ্বাস ফেলল। বেদ ঝোপের ফাঁক দিয়ে দেখল ততক্ষণে গোসাইপাড়ার রাস্তার বাঁক ঘুরেছে অনুকূল।
তারপর একটা আঁশশ্যাওড়ার জঙ্গলে তার থলথলে মোটা শরীরটা ঢাকা পড়েছে। আর দেখা গেল না মুখ পোড়াকে। জল থেকে উঠল বিরজা, ভাবল, ভাবতে ভাবতে বাড়ির পথ ধরল। জলে নেমে অনুকূলকে এত বেশি মনে পড়ছিল কেন? পা দাবড়িয়ে প্রচুর জল ছিটিয়ে ও জলের শব্দ করে বিরজা যখন সাঁতার কেটে এপার ওপার করছিল, তখন দক্ষিণ পাড়ের একটা সজনের ডালে দুটো ফিঙে দেখেছিল সে। জমিয়ে প্রেম করছিল দুটিতে। ফিঙেনির ঠোঁটে ঠোঁট দিয়ে ফিঙেটা কত যে আদর করছিল। দেখে বিরজা প্রায় ফিক করে হাসে। তারপর ওই দুটির দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটে, কিন্তু তারপর কেমন গম্ভীর হয়ে যায়। জলে ভিজে তার শরীর ঠান্ডা হয়েছিল ঠিকই, কিন্তু বুকের ভিতরটা জ্বলছিল। অনুকূলকে আবার মনে পড়ল। সারা দুপুরই মনে পড়েছে। কেবল কি চৈত্রের খরার জন্য ছটপট করছিল সে? অন্য একটা জ্বালা নিয়ে কটা মাস সমানে সে পড়ছে। আর সেই পোড়ানি পুকুরে নেমে নতুন করে টের পেল। তারপর জল ছেড়ে যখন ডাঙায় উঠতে যাবে, বেদঝোপের ফাঁক দিয়ে সেই শত্রুকেই কিনা চোখে পড়বে, তা কি সে জানত? থলে ভর্তি করে বইয়ের জন্য মাছ নিয়ে যায়, নতুন শাড়ি, সায়া, তেল, সাবান কিনে নিয়ে যায়। ভাবতে ভাবতে বিরজা ভিজে কাপড়ে বাড়ির রাস্তা ধরে। বাড়ি পৌঁছবার আগেই অবশ্য এতদিন যা করবে বলে মনে মনে কেবল পায়তারা করছিল, পাকাপাকিভাবে সিদ্ধান্তটা নিয়ে নেয়। আর দেরি নয়, কাজটা আজই সে সেরে ফেলবে। সিদ্ধান্তটা নেবার পর কিছুটা সুস্থ বোধ করে বিরজা। বাস! আর এতটা সময় যেন তার চামড়ার নিচে আগুন জ্বলছিল। ব্রহ্মতালু ভেদ করে আগুনের শিখা বেরোচ্ছিল। বলে কিনা পুকুরের জলে এই আগুন নেভে। বিরজার শরীরে 3 মণ বরফ চাপালেও এই আগুন নিভবে না। সেজন্য ঘরে ঢুকে সে আর উনুনে আগুন দিল না। খাওয়া দাওয়ার কথা ভুলে রইল। আলো জ্বালল না। থাকুক ঘর অন্ধকারে পড়ে। যতটুকু কেরোসিন টিনের তলায় পড়ে আছে সবটা একটা বোতলে ঢেলে নিল। পেট্রোল হলেই ভালো হতো, তার পাচ্ছে কোথায়? কেরোসিন দিয়েই কাজ চলবে। চৈত্রের খরায় তেতেপুরে পৃথিবীটাই যে বারুদ হয়ে আছে, ভাবল সে। ভেবে বেতের তোরঙ্গটা থেকে একটা ছেঁড়া শাড়ি টেনে বের করে ফালি ফালি করে ছিঁড়ে ন্যাকড়ার মতন করে বিরজা কোমরে গুঁজল। একটা দেশলাই সঙ্গে নিল। তারপর গোঁসাইপাড়ার রাস্তা ধরে সোজা চলে এসেছে এই ভাঁটের জঙ্গলের তেঁতুল তলায়। চৈত্রের দমকা হাওয়ার ঝাপটায় বিরজার ঢুলুনি চলে গেল, কিন্তু চোখ খুলে তাকাবার সঙ্গে সঙ্গে দমকা হাওয়ারা যেন পালিয়ে গেল। গাছের পাতাগুলি ছড়ছড় শব্দ করে আবার চুপ নিশ্চল হয়ে আছে। একটা পেঁচা ডেকে উঠল। বিরজার মনে হলো অনুকূলের ঘরের পিছনে জামরুল গাছে বসে আছে পেঁচাটা। এইমাত্র উড়ে বসেছে। অন্ধকারটা এতক্ষণে চোখে সয়ে গেছে। বিড়ালের মতন দুটো জলজলে চোখ নিয়ে অনুকূলের ঘরের টিনের চালটা দেখছিল বিরজা। মাঝে মাঝে এই তেঁতুল তলায় এসে অনুকূলের ঘর দেখে যায়। আজ এখন নতুন করে আবার সেদিকে তাকিয়ে রইল। আর কোলের কাছে রাখা কেরোসিনের বোতলটা ও কোমরে গোঁজা ন্যাকড়ার পুটলিটা হাত দিয়ে অনুভব করল। ভাট ফুলের গন্ধের ছড়াছড়ি, কিন্তু এর মধ্যেও অন্যরকম একটা গন্ধ তার নাকে লাগল। প্রথমটা সে ঠিক বুঝতে পারে না, তারপর সে টের পেল মাছ ভাজা হচ্ছে। ভাজা মাছের মিঠে আঁশটা গন্ধ। বইয়ের জন্য কি মাছ এনেছে অনুকূল? পার্শে, বাটা, গুড়জালি? তাই হবে। এই জন্যই কড়াইয়ে ছাড়ার সঙ্গে সঙ্গে এমন মিষ্টি তেলালো গন্ধ ছড়াচ্ছে। ল্যাটা বেলে মাছ না, চুনো চিংড়ি পুঁটিও না। এতকাল অনুকূল বেলে ল্যাটা চুনো ছাড়া আর কিছু খায়নি। এখন ঘরে বউ এসেছে, বাটা পার্শে না খাওয়ালে বউয়ের মন পাবে কেন? বিরজা একটা ঢোক গিলল। ভাজা মাছের গন্ধে ওর জিভে জল এসেছে? না, তা নয়। গায়ের চামড়ার মতন গলার ভিতরটা জ্বালা করছিল। থুতু গিলে গলা ঠান্ডা করল।
তবু কি জ্বলুনি কমে? বউ মাছ রাঁধছে, অনুকূল পাশে বসে দেখছে। জামরুল তলার জমাট অন্ধকারে ঢাকা ঘরটার দিকে চোখ রেখে বিরজা ছবিটা কল্পনা করল। ছবিটা ঠিকই দেখেছে সে। বউ রান্না করছে, উনুনের এধারে বেতের মোড়ায় বসে অনুকূল বিড়ি টানছে আর প্রাণ ভরে বউয়ের হাত নাড়া দেখছে। তেঁতুল গাছের নিচে বসে টিনের ঘরের দিকে তাকিয়ে বিরজা যেমন চোখের পলক ফেলছিল না, অনুকূলও চোখের পাতা না ফেলে খয়েরি রঙের মণি দুটো স্থির করে ঘরে কেবল কি বউয়ের রান্না আর বউকে দেখছে। বিরজার অনুমান সত্য। হাট থেকে অনুকূল পাকা ধানি রঙের তাঁতের শাড়ি কিনে এনেছে। পাড়ের কি বাহার! শাড়িখানা পরার পরে বউয়ের গায়ের রং যেন 8 গুণ বেড়ে গেছে। এমনিতে ফর্সা টুকটুকে মানুষটা গা ধুয়ে চুলটুল বেঁধে নতুন শাড়ি পরে মুখে পাউডার বুলিয়ে রাঁধতে এসেছে। কপালে কাঁচপোকার টিপ। উনুনের ধারে একটা কাঠের বাতিদানের ওপর কেরোসিনের লম্ফটা বসানো। চৈত্রের ফাজিল হাওয়ায় বাতির শিখাটা বড্ড নড়াচড়া করছিল। অনুকূল মোড়া ছেড়ে উঠে হাত বাড়িয়ে ওদিকে জানালাটা একসময় ভেজিয়ে দিয়েছে। এখন বাপের বাধ্য ছেলের মতন বাতিটা স্থির হয়ে জ্বলছে। নুন হলুদ মাখা বড় বড় বাটা মাছ কড়ায় ছেড়ে দেয় বউ। মাছ বাজার চপচপ শব্দ হয়, মাছের গা বেয়ে তেল চোঁয়ায়। আর অনুকূল দেখছিল লম্ফের আলোর সামনে বসে বউয়ের গা থেকে যেন ঘি চুইয়ে পড়ছে, এমন নরম তুলতুলে শরীর। কপালের কাঁচপোকার টিপের মতো বউয়ের রাঙা হাতের কাচের চুড়িগুলি ঝকমক করছিল। শাড়ি সায়া পাউডারের সঙ্গে নতুন এক সেট কাঁচের চুড়িও কিনে এনেছে অনুকূল। অনুকূলের চোখে পাতি পড়ে না, বোঝা যায় সে সুখী, মুখে তৃপ্তির ছাপ। তাহলেও একটা জিনিস কিন্তু বউ লক্ষ্য করছে না। কি করে করবে? তার চোখ কড়ায় মাছের দিকে, কত যত্ন নিয়ে মাছ ভাজছে। যদি এদিকে ঘাড় পেরাতো তবে বউ দেখতে পেত। তৃপ্তির মধ্যেও হঠাৎ কিন্তু অনুকূলের মুখে একটা কালো ছায়া পড়ছে। এত সুখের মধ্যেও মাঝে মাঝে যেন মনমরা হয়ে পড়ছে মানুষটা। ব্যাপার কি? ব্যাপার অনেক। বউয়ের সেসব জানার কথা না। রাত করে বউকে ঘরের বাইরে যেতে দেয়নি অনুকূল। বউ মাছ কুটেছে, অনুকূল পাতকুয়ো থেকে বালতি ভরে জল তুলে এনেছে। দাওয়ায় বসে বউ কোটা মাছের আঁশ ও ছাই ময়লা ধুয়ে সাফ করেছে। আর সেসব ময়লা ও মাছের আঁশ ফেলতে অনুকূল গিয়েছিল ঘরের পিছনে ভাঁটের জঙ্গলের দিকে। তখন তার চোখে পড়েছে পেতনিটা আজ তেঁতুল তলায় অন্ধকারে বসে আছে। কি চাইছে ও? কি চায় বিরজা? মাঝে মাঝে ওই তেঁতুল তলায় এসে দাঁড়ায় মুখ পুড়ি, কোনোদিন দুপুরে, কোনোদিন বিকেলে। আজ এসেছে ঘুটঘুটে অন্ধকার রাতে। ভাঁটের জঙ্গলে মাছের আঁশ ও নাড়ি ভুড়ি ছুঁড়ে দিয়ে অনুকূল ঘরে ফিরে এসেছে। তারপর হাতটাও ধুয়ে বেতের মোড়া টেনে উনুনের একপাশে বসে বিড়ি ধরিয়ে বউয়ের রান্না দেখছে। কিন্তু গাছতলায় চুপ করে বসে থাকা কালো মূর্তিটার কথা ভুলতে পারছে না। অনুকূলের বুকের মধ্যে একটা ভয় গুঁড়িসুড়ি মেরে বসে আছে। মাঝে মাঝে ভয়টা অনুকূলের গলার কাছে মুখটা বাড়িয়ে দেয়। তখন অনুকূল ভয়ানক মুষড়ে পড়ে, দুশ্চিন্তায় হিমশিম খায়। তার এখন স্বাদ আহ্লাদে ভরা সংসার। নতুন বিয়ে করল, ঘর আলো করা বউ এনেছে। এদিকে তার কারবারেরও এখন বেশ উঠতি অবস্থা। রেল স্টেশনের কাছে অনুকূলের পান সিগারেটের দোকানে বেচা বিক্রি এই 1 বছরে অনেক বেড়ে গেছে। এই অবস্থায় ঠিক এমন সময় অনুকূল চিন্তা করে, তার সুখ দেখে কি বিরজার চোখ টাটায়? তা না হলে কদিন ধরে তার ঘরের আশেপাশে ও এমন ঘুরঘুর করছে কেন? মতলবটা কি? তার এই সুখের সংসার ছাই করে দেবে পেতনিটা? কি করে করবে? বউয়ের কাছে সব কথা ফাঁস করে দেবে বিরজা? মাছ ভাজা হয়ে গেল, মাছের ঝাল রান্না হলো। বউ এখন ভাতের হাঁড়ি উনুনে চাপায়। হাতের কাঁচের চুড়ি নতুন করে ঝিনিক ঝিনিক শব্দ করে, কপালের টিপ ঝিকমিক করে। দেখে অনুকূল আর একটা লম্বা শ্বাস ছাড়ে।
ওদিকে আবার জোরে হাওয়া ছেড়েছে। একটু আগে পেঁচাটা দুবার ডেকে উঠেছিল। হাওয়ায় একরাশ শুকনো তেঁতুল পাতা বিরজার কোলে মাথায় ঝরে পড়ল। বিরজা গ্রাহ্য করে না। শুকনো পাতার দিকে তার খেয়ালই নেই। বিড়বিড়িয়ে নিজের সঙ্গে কথা বলছে। থাক, এসব বলে লাভ নেই। নতুন বর, নতুন ঘর, নিত্য ভালো ভালো শাড়ি পরে, চুড়ি পরে, সোহাগী গন্ধতেল মাথায় মাখে। আলতা পরে দুবেলা, যখন খুশি মুখে পাউডার ঘষে। পীড়িতের আহ্লাদে পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত ছুরির ডগমগ করছে। কাজেই বিরজার কথা বিশ্বাস করবে না। মা কালীর দিব্যি, বউ বললেও বিশ্বাস করবে না। তাছাড়া তাই তো। বিরজা চিন্তা করল, দুটো বড় বড় ব্যারামে ভুগে এই তো চেহারার হাল হয়েছে তার। এই দেখে কি আর অনুকূলের বউ? ভেবে বিরজার বুক ঠেলে একটা বড় শ্বাস বেরিয়ে এলো। তারপর কান্না। চোখের জল ফেলল না, মুখে আওয়াজ করল না, কেবল বুকের মধ্যে ডুকরে ডুকরে কাঁদল। অনুকূলের বউ কি আজ বিশ্বাস করবে যে বিরজারও একদিন চাঁদপানা মুখ ছিল, লাউ ডগার মতন তাজা পুষ্ট একখানা শরীর ছিল? তাই দেখে অনুকূল আইঢাই করত। অনুকূলের চোখ দেখে বিরজা টের পেত। চোখ দেখে বুঝত অনুকূলের বুক কেমন উথাল পাথাল করছে। বিরজা শব্দ করত না, মুখ বুজে কাজ করত। অল্প বয়সে বিধবা হয়েছে, ভাত কাপড় দেবার কেউ নেই। লোকের বাড়ি গতর খেটে খাওয়া ছাড়া তার উপায় কি? গোড়ার দিকে মুখ ফুটে অনুকূল কিছু বলতে সাহস পেত না, কেননা বিরজা ওই মুখ পোড়ার মুখের দিকে তাকাতও না। কোনো রকম করে তার দুবেলার দুটো ভাত ফুটিয়ে বাসন কোসন মেজে ঘরদোর নিকিয়ে বিরজা নিজের ঘরে ফিরে এসেছে। বিরজা যখন চলে আসতো তখন হতভাগা হ্যাংলার মতন তাকিয়ে থাকত। তারপর একটা হপ্তা পার না হতেই তার আকুলি বিকুলি শুরু হলো। দুবেলায় বিরজার কানের কাছে মুখ এনে কত রকম খোসামদ, কত সব ভালো ভালো কথা। আহা, এমন ঢলঢলে শরীর, ভীরু পাখির ডানার মতো এমন একজোড়া ভুরু, দিঘির মতন কালো টলটলে, হাত পুড়িয়ে লোকের বাড়ি রান্নাবান্না করা মানায় না? তেল কালি লাগিয়ে হাত ময়লা করে হাঁড়ি কড়াই মাজা। রূপের কথা শুনলে কোন মেয়ে ছেলে না খুশি হয়? অনুকূলের নোলা দেখে বিরজা বিরক্ত হতো, আবার ভিতরে ভিতরে যে একটু খুশি না হতো এমন নয়। সব শুনে ঠোঁট টিপে খানিকটা হাসত, কিন্তু ওই পর্যন্ত। তার বেশি আশকারা দেয়নি বিরজা। তা না হলে কোন দিন বুঝি হতভাগা তাকে হাত ধরে টেনে বিছানায় তুলত। তখনও বিয়ে শাদী করেনি, একলা বাড়িতে আছে। কি করত কে জানে। তার আদুরে বউ এসব কিছুতেই বিশ্বাস করবে না। বিরজা ফোঁস করে একটা শ্বাস ফেলল। ভাবতে ভাবতে তার ঘাড়ের নলিটা কঠিন হয়ে উঠল। আক্রোশের চোখে জামরুল তলার টিনের ঘরটার দিকে আবার কিছুক্ষণ তাকিয়ে থাকল। তারপর মনে মনে বলল, যে কাজটা করবে বলে তৈরি হয়ে এসেছে তাই আমাকে করতে হবে, এছাড়া আর উপায় নেই। বউয়ের হাতের মাছ তরকারি খেয়ে বউয়ের তুলতুলে শরীরটা কোলের কাছে নিয়ে মরদ ঘুমোক। পেট্রোল হলেই ভালো হতো, বিরজা নতুন করে ভাবল। তা কেরোসিনেও কাজ হয়। বলে কিনা একটা দেশলাইয়ের কাঠির আগুনে একটা গোটা শহর পুড়ে ছাই হয়ে যায়। আর ওই যে এখন চৈত্রের খরা, পৃথিবী বারুদ হয়ে আছে। বউকে নিয়ে ঘুমোবি বলে খড়ের চাল ফেলে টিনের ঘর তুলেছিল অনুকূল। পয়সার মুখ দেখেছিস? শুনছি তো কারবারের এখন রমরমা অবস্থা। তার টিন ও জলেরই হতভাগা। টিনের ঘরটাকে উদ্দেশ্য করে বিরজা বিড়বিড়িয়ে উঠেছিল। জায়গা মতন আগুন দিতে পারলে টিন ও শুকনো বাড়ির মতন দাউ দাউ করে জ্বলে। হ্যাঁ, সব মনে হলে বিরজার পিত্ত জ্বালা করে ওঠে। মুখ পোড়ার নোলা দিন দিন বাড়ছিল, থেকে থেকে ঢেকুর তুলছিল। আজ বিরজাকে মৌরেশ্বরের রাসের মেলায় নিয়ে যেতে চায়। কাল কুসুমগঞ্জের চাটুর্যেদের বাড়ি যাত্রা শোনাতে নিয়ে যেতে হবে। মৌরেশ্বরের মেলায় কত রকমারি দোকান পসার এসেছে, খেলা হবে, আরো কত কি রং তামাশা।
কুসুমগঞ্জের চাটুজ্যেদের বাড়ি কলকাতার সেরা অপেরা দল এসেছে, 3 দিন ধরে পালা গাইবে। হতভাগা কি কম লোভ দেখিয়েছে বিরজাকে? যাই যাচ্ছি করে বিরজা শেষ পর্যন্ত যায়নি। পেট ব্যথা মাথা ব্যথার ছুতো দেখিয়েছে। তাই তো, যেন গাছের পাকা ফল বিরজা। এবার আলগা আদরের বুলি নিত্য শোনাচ্ছে তাকে। বিরজা কি এত সহজে টলবার মেয়ে? মনে মনে বলছিল, এমন মাগ্গি গন্ডার বাজার, 5টা টাকা মাইনে বাড়িয়ে দাও না বাবু দেখি, ঝিগড়ি করে পেট চলে। যাত্রা থিয়েটার দেখা, মেলায় খাওয়া কি তার পোষায়? এবং মুখ ফুটে একদিন বলেও ফেলেছিল। হাসতে হাসতে বিরজা বলেছিল, 2 টাকা মাইনে বাড়িয়ে দিন, বাজারে জিনিসপত্রের দাম নিত্যি বাড়ছে। হুম, ঠিক বলেছে, আমিও তাই ভাবছিলাম। গলা বড় করে হতভাগা বলেছিল, বৈশাখটা আসুক, কটা টাকা তোমাকে বাড়িয়ে দেব বিরজা। হা হা, বৈশাখ এলো, আর কি কালই না নিয়ে এলো বিরজার জন্য। গা গতর ব্যথা করে দুমদুমিয়ে একদিন জ্বর এলো। 2 দিন পর সারা গায়ে গুটি। মরল না তো ব্যারামে। মা শীতলা যদি একেবারে নিয়ে নিত, তা তো নিলে না। চাকা চাকা পোড়া দাগ ধরিয়ে দিয়ে গেল মুখটায়। আরশির মধ্যে নিজেকে দেখে কেঁদে ফেলেছিল সে। তেঁতুলের গুঁড়িতে পিঠটা ঠেকিয়ে এখন আবার তার বুকের মধ্যে ডুকরে ডুকরে কান্না জাগল। অসুখের পর কাজ করতে গেল। অনুকূল তার দিকে ভালো করে তাকায় না, অন্ধকার করে রেখে মুখটা ঘুরিয়ে নেয়। মাইনে বাড়ালো পাষণ্ড? 1 পয়সাও না, বরং আগের মাইনেটা মিটিয়ে দিতে গাঁইগুই করতে লাগলো। চৈত্রের 15 টাকা, আর অসুখে পড়ার আগে বৈশাখের 3টে দিন খেটে গেছে বিরজা। সব মিলিয়ে 16 টাকা বাকি পাওনা। জ্যৈষ্ঠী কাবার হয়ে গেল। চাইতে চাইতে 8 টাকা আদায় করল বিরজা। তারপর আষাঢ় পড়তে না পড়তেই আবার অসুখে পড়ল। এবার টাইফয়েড। এবারেও জমে নিল না। পোড়া দাগ ধরা মুখটা বেঁকিয়ে দিয়ে গেল। 14 দিন জ্বরে ভুগে চোয়ালের বাঁ দিকটা তুবড়ে গেল। আর সোজা করতে পারল না বিরজা। উফ, একটা মানুষের কপাল এত খারাপ হয়! এবার আরশিতে মুখ দেখে বিরজা কাঁদল না, কপালটা চাপড়ালো শুধু। টান মেরে মাথার কগাছা চুল ছিঁড়ল। অবশ্য টাইফয়েডে অর্ধেক চুলই উঠে গিয়েছিল, বাকি কগাছা টেনে টেনে ছিঁড়ল। তারপর ঘরের পিছনের ইঁদো ডোবায় আরশিটা ছুঁড়ে দিল। আর এই পোড়া বাঁকা মুখ একদিনও দেখবে না মনে মনে প্রতিজ্ঞা করল। বিরজা জানত এরপর অনুকূল আর তাকে কাজে রাখবে না, রাখেও নি। কিন্তু বকেয়া মাইনেটা? ওদিকে 8.5 টাকা, আর সারাটা জ্যৈষ্ঠী খেটে গেছে, সেই 15, মোট 23 টাকা 8 আনা। কাজে না রাখুক, মাইনেটা তো মিটিয়ে দিবি। দিতে চায় না। 23 টাকার জন্য 23 দিন হাঁটল বিরজা। চাইলেই হতভাগা মুখ কালো করে বলে তার দোকানের অবস্থা ভালো না, আর কটা দিন সবুর করতে হবে বিরজাকে। গেল কটা দিন। তারপর চাইতে চাইতে পুজোর আগের মাসে 10টা টাকা বিরজা আদায় করতে পারল। রইল আরও 13 টাকা 8 আনা। সেই টাকা আর আদায় হয় না। চাইলেই শয়তান মুখ শুকোয় আর গলা শুকোয়। তার দোকান উঠে যাবে, উপোস থেকে মরবে সে। এখন আর তার টাকা দেবার ক্ষমতা নেই। হ্যাঁ, তবে যদি দোকানটা আবার চলে, বাকি টাকাটা বিরজা পাবে, গরিবকে সে ঠকাবে না, ইত্যাদি একটু মিষ্টি কথা শুনিয়ে দিত। হ্যাঁ, তারপর বিরজা কি দেখল? আশ্বিনের পর কার্তিক পার হয়ে অঘ্রাণের গোড়াতে দুষ্ট জাঁক করে বিয়ে করে ঘরে বউ আনলো। বউ নিয়ে থাকবে বলে খড়ের চাল ফেলে ঘরে টিন লাগায়, আম কাঠের নতুন দরজা জানলা লাগায়। দোকানের অবস্থা খারাপ। তেঁতুলতলায় দাঁড়িয়ে বিরজা সব দেখল। ভদ্রলোকের সন্তান যে এত পাজি হয় বিরজা কি জানত? তা তুই অনুকূল কাজে না রাখিস, বিরজা কিন্তু উপসে মরছে না। দত্তদের বাড়ি, মুখুজ্জেদের বাড়ি ভালো ভালো দুটো কাজ পেয়েছে। তবু তো তার পাওনা 13টা টাকা, 13 টাকা 8 আনা। মনে হলো বুকটা চরচর করে বিরজার। হতভাগা আর দিলই না টাকাটা।
ভিক্ষে চাইছিল না বিরজা, কতবার গেছে সে, আর যেন সামনে গিয়ে চাইতে ঘেন্না করছিল, কিন্তু তবু চোখ মুখ বুঝে একদিন গেল। একদিনই গিয়েছিল। ছবিটা মনে আছে বিরজার। মাঘ মাসের সকাল, উঠোনে ভরা রোদ ঝকঝক করছিল। অনুকূলের বউ বুঝি এত বড় মান পাতায় তেল মাখিয়ে দাওয়ায় বসে ডালের বড়ি দেয়। পরনে টুকটুকে নীল শাড়ি, আলতা পরা পা, যেন চান টান সেরে এসে বসেছে। পিঠে চকচকে ভেজা চুল এলানো, কপালে সিঁদুরের টিপ। ঘাট তুলে বউ একবারই বিরজাকে দেখল। বিরজাও এই প্রথম বউয়ের মুখখানা দেখল, মন্দ না। উঠোনের আর এক ধারে তার মরদ লাউ গাছের তদারক করছে, হাতে একটা কঞ্চি। ঝুলে পড়া লাউ ডগা কঞ্চিটা দিয়ে ঠেলে ঠেলে মাচার উপর তুলে দিচ্ছে। ঘরের পিছনে জামরুলের ডালে বসে কুটুম পাখি ডাকছিল। তা বিরজা তো কুটুম নয়, শত্রু টাকা চাইতে গেছে, তাই মুখটা ঘুরিয়ে তাকে দেখেই অনুকূলের চোখ মুখ কুঁচকে গেল। কি চাই? আমার টাকাটা, বউকে শুনিয়ে বিরজা বেশ উঁচু গলায় বলল। অনুকূল সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তোমার টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এত বড় মিথ্যুক! গায়ে মাথায় বিরজা নতুন করে জ্বলে উঠল। কবে আপনি আমার টাকা মিটিয়ে দিয়েছেন? 23 টাকা 8 আনার মধ্যে 10 টাকা পেয়েছি, বাকি টাকা? আস্তে, চেঁচাবে না। অনুকূল হাত থেকে বাঁশের কঞ্চিটা ফেলে দেয়। এদিকে তাকায় না যদিও, বলে, এটা ভদ্রলোকের বাড়ি। তাই তো, ভদ্রলোকের বাড়ি। টাকাটা মিটিয়ে দিন, চেঁচাবো না। বিরজা একটুও গলা খাটো করল না। চেঁচাবার দরকার কি, জানিয়ে দেয় সে। এই সময় অনুকূলের বউ আর একবার ঘাট তুলে তাকিয়েছিল, বিরজাকে দেখছিল। তারপর টলটলে কালো চোখ দুটো অনুকূলের দিকে ঘুরিয়ে কি যেন বলতে গেছে। অনুকূল চটে গেল। তুমি এখন ঘরে যাও তো, ঢের বড়ি দেওয়া হয়েছে, আর দরকার নেই। বরের ধমক খেয়ে বউ থতিয়ে যায়। ডালের বাটি ও মানের পাতাটা সেভাবেই ফেলে রেখে বালতির জলে হাত ধুয়ে তখনই ঘরে ঢুকে পড়ল। তুমি এখন যাও তো, আমার দোকানে যাবার সময় হয়েছে। বিরজার দিকে তাকায় না অনুকূল। লাউ মাচার কাছ থেকে সরে আসতে আসতে মাটির দিকে চোখ রেখে বলে, ঝি চাকরানির মাইনে আমরা ফেলে রাখি না। হিসেব করে দেখো গে, তোমার সব পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে। অসুখে বিসুখে কামাই করেছিলে কতদিন, খেয়াল আছে? রাগে বিরজার মুখ দিয়ে কথা সরছিল না। আকাশের দিকে চোখ তুলে ভাবল, এমন মিথ্যাবাদী ইতরকে কি করে শিক্ষা দেওয়া যায়। তারপর বিরজা যখন চোখ নামালো, দেখল ছোট ছেলেটা সুরসুর করে ঘরে ঢুকে পড়েছে। এত দুঃখেও মনে মনে বিরজা হাসল। আজ একেবারে বইয়ের সামনে সরাসরি সে চলে এসেছে। কি জানি অনুকূলের কাণ্ডকীর্তির কথা বিরজানা বউকে বলে দেয়, তাই মরদ ভয় পেয়েছে। ধমক দিয়ে বউকে ঘরে পাঠিয়েছে, আর বউয়ের পিছু পিছু নিজেও গিয়ে ঘরে ঢুকল। বিরজা ভাবছিল চলে আসবে কিনা। থাক কটা টাকা, এমন মিথ্যাবাদী ছোট লোকের পয়সা হাত দিয়ে ছুঁতেও তার এখন ঘেন্না করে। হঠাৎ ঘরের ভিতর দুজনের গলা শুনল সে। মানুষটা যেন এককালে সুন্দরী ছিল। বউ বলছে, মাসি তোলার দয়ায় মুখটা কেমন পুড়ে গেছে, বেঁকে গেছে। চুপ করো, চুপ করো, তুমিও যেমন। অনুকূল প্রথম খিচিয়ে ওঠে, তারপর শটটা বিকৃত করে হাসে, বলে, ঝি চাকরানির চেহারা সুন্দর হয় কবে? চিরকাল এমন পেতনি ওটা। মাথা ঘুরছিল বিরজার। অপমানে চোখ ফেটে বুঝি জল আসে। পায়ের তলায় মাটি দুলছিল। হ্যাঁ, এখনই ছুটে গিয়ে বউকে বলবে নাকি, এই মুখের জন্য, এই পেতনির জন্য তোমার ওই গুণধর বরের নোলার শেষ ছিল না? এই পেতনি একটু হেসে কথা বললে হতবাগা বর্তে যেত। ভাবল। পরক্ষণে বিরজা দমে গেল। বিশ্বাস করবে না, বউ বিশ্বাস করবে না বলে লাভ নেই, উল্টে আরো অপমানের কথা শুনতে হবে। তার চেয়ে ভাবতে ভাবতে বিরজা ঘরে ফিরল। সেই ভাবনায় ভাবনায় মাঘের বাকি কটা দিন পার করল। তারপর আবার ফাল্গুনও গেল। তারপরে আজ এই 17 চৈত্র ভাবনাটাকে একবার পাকাপাকি করে নিয়ে
ন্যাকড়া, দেশলাই ও কেরাসিনের বোতল সঙ্গে নিয়ে চলে এসেছে। আর অপেক্ষা না, তার বুকের আগুন, মগজের আগুন ঠান্ডা করবে বলে একটা বড় আগুন জ্বালতে হবে তাকে। নিশুতি নেমেছে, জগৎ সংসার খাঁ খাঁ করছে। কেরাসিনের বোতলটা হাতে নিয়ে বিরজা উঠে দাঁড়ায়। আর দেরি না, গরমের রাতের কতক্ষণই বা পরমায়ু। ভাঁটের জঙ্গল পার হয়ে একটা মেহেদি জোপের ভিতর দিয়ে সাবধানে এগোয় সে। শুকনো পাতার মচমচ শব্দ না হয় এমনভাবে পা ফেলে আস্তে আস্তে অনুকূলের উঠোনে এসে দাঁড়ায়। তারপর কান খাড়া করে রাখে। নাক ডাকার শব্দ হচ্ছে ঘরের ভিতর। পেট ভরে মাছ ভাত খেয়ে বিছানার সোহাগ আহ্লাদ সেরে চুটিয়ে ঘুমোচ্ছে দুটিতে। বিরজা নিশ্চিন্ত মনে এবার আগুন দিতে পারে। আগে দরজায় কেরাসিন ঢেলে আগুন লাগাবে। তার মানে কি? হুড়কো খুলে বেরিয়ে আসার পথটি বন্ধ করতে হবে। দরজার আগুন চারদিকের বেড়ায় ছড়িয়ে পড়বে। বেড়ার আগুন চোখের নিমেষে লকলক করে চালে উঠে যাবে। ভিতরের চকাচকি বেগুন পোড়া হয়ে মরুক। ভাবনাটার মধ্যেও সুখ, রোমাঞ্চ জাগছিল বিরজার। সাবধানে পা ফেলে এবার একটু একটু করে দাওয়ার দিকে এগোয়। থমকে দাঁড়ায় সে। পায়ে পায়ে লেপ্টে চলেছে অনুকূলের আহ্লাদি বেড়ালটা। যা পালা, তুই কেন পড়ে মরবি? পা দিয়ে ঠেলে বেড়ালটাকে সরিয়ে দেয় বিরজা। হিস হিস করে বলে, এখানে এখন মস্ত বড় আগুন হবে। তোকে মেরে কি আমি পাপের বোঝা বাড়াবো? এই সংসারে আমার শত্রু দুটো মানুষ, ওদের পোড়াতে এসেছি। কথাটা সেরে নিজের মনে সে হাসল। পাপ করতে এসেও তার মাথায় সুবুদ্ধির উদয় হয়েছে। বুকে দয়া মায়া জাগছে। এ কি কম কথা? টিনের চালের দিকে চোখ গেল বিরজার। অন্ধকারে যেন একটা ভাম বসে আছে। এই হিস! হাতের ইশারা করে বিরজা ভামটাকে ডাকল। নেমে আয়, পুড়ে মরবি। আকাশ লাল করে চাল ফুঁড়ে কত বড় আগুন উঠবে তখন দেখিস। ভামটা লাফ দিয়ে নেমে পড়তে বিরজার মন ঠান্ডা হলো। কিন্তু দাওয়ায় উঠতে গিয়ে আর এক বিপদ। ছাইচের সঙ্গে পায়রার টং বেঁধে দিয়েছে অনুকূল। মুখ পোড়ার পায়রার শখ চিরকালের। এই রাত দুপুরেও দুটো একটা জেগে থেকে বকবকম করছে। পালা সব! হাত বাড়িয়ে টঙের মুখ খুলে দিল বিরজা। কিন্তু বাসা থেকে টঙের একটাও বেরোচ্ছে না। ফলে হাত দিয়ে টেনে টেনে সব কটাকে বের করে বিরজা আকাশে উড়িয়ে দিল। এতগুলি প্রাণী পুড়ে মরলে বিরজা কি কোনোদিন নরক থেকে উদ্ধার পেত? নাও, এখন কাজ সেরে ফেলো। একরার পুটলি বের করে কেরাসিন ভিজিয়ে নিয়ে বিরজা দোরগোড়ায় রাখতে যাবে। ভিতর থেকে হঠাৎ হুড়কা খোলার শব্দ। চমকে ওঠে বিরজা। চট করে দাওয়া থেকে নেমে আসে। উঠানের একপাশে করমচা ঝোপের আড়ালে গা ঢাকা দেয়। তবে কি পায়রা ওড়ার শব্দে হতভাগা জেগে গেল? বিরজা মন খারাপ করল। কিন্তু ঝোপের আড়াল থেকে দেখল অনুকূল না, তার বউ বেরিয়ে এসেছে। পেচ্ছাবের বেগ পেয়েছে। শ্বাস বন্ধ করে বিরজা একদৃষ্টে তাকিয়ে রইল। দাওয়া থেকে নেমে বউ কুয়োতলায় বসে গেছে। ও কি? বিরজা দেখল উটকি তুলছে অনুকূলের গিন্নি। আহারে, পেটে সব ভাত বেরিয়ে আসছে। আবার উটকি, আবার হুড়হুড় করে বমি, আবার উটকি। একবার বমি করছে আর হাঁপাচ্ছে মেয়েটা। বমি বড় সাংঘাতিক জিনিস। সেবার জ্বরের সময় টের পেয়েছে বিরজা। ও কি, আবার উটকি? আরো বমি করবে? বোতলটা হাত থেকে নামিয়ে রেখে বিরজা কুয়োতলায় ছুটে গেল। কি খেয়েছিল সে? বিরজা আসতে শুধোয়, অজীর্ণ হয়েছে বুঝি? মাছ ভাত। চোখ তুলে বিরজাকে একবার দেখে বউ উত্তর করে, তারপর উটকি তোলে। আবার এতটা বমি। তাই তো বলি, আমার ছাগলটা পালিয়েছে। খুঁজতে খুঁজতে ভাটের জঙ্গলে চলে এসেছিলাম, দেখলাম তুমি কেবল বমি করছো। বলে তক্ষুনি নুয়ে বউ যাতে না হাঁপাতে হাঁপাতে নেতিয়ে পড়ে, দু হাত দিয়ে বিরজা বউয়ের বগলের দুপাশ চেপে ধরে। বমি সেরে বউ মাথাটা সোজা করল। এবার একটু যেন ঠান্ডা হয়। বিরজা তখন বালতি ডুবিয়ে কুয়োর খানিকটা ঠান্ডা জল তুলে
বউয়ের মাথায় মুখে ছিটিয়ে দেয়। হ্যাঁ, মাছ ভাত। বিরজা বলল, মনে হয় তোমার বর হাট থেকে পচা মাছ কিনে এনেছিল, ওই খেয়ে তোমার। ফিক করে হাসল বউ, মাথা নাড়ল, বলল, মাছ খুব টাটকা ছিল। বলতে বলতে বউ উঠে দাঁড়ালো, আঁচল দিয়ে ভেজা মাথা মুখ মুছল। তারপর আর একটু হেসে বলল, এই বমি সেই বমি নয়, বুঝলে মাসি? কথাটা বলে রাজহাঁসির মতো কোমরটা বেঁকিয়ে বেঁকিয়ে উঠানের অন্ধকার ঠেলে অনুকূলের রূপসী গিন্নি দাওয়ায় উঠে গেল। ঘরে ঢুকল, ভিতর থেকে হুড়কা আটকাবার আওয়াজ হলো। অন্ধকারে বিরজা চুপ করে দাঁড়িয়ে থাকল। বুক ঠেলে একটা বড় নিঃশ্বাস বেরিয়ে এলো তার। তারপর কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমতে লাগলো। আবার ভাবনায় পড়েছে সে। করমচা ঝোপের কাছে গিয়ে কেরোসিনের বোতলটা মাটি থেকে তুলতে গিয়েও আর তুলল না, পড়ে রইল সেখানে। ঘরে ফিরে চলল বিরজা। কাজটা শেষ করা হলো না। দুটোকে পোড়াতে এসেছিল সে, এখন দেখা যাচ্ছে দুটোর জায়গায় তিনটে। ওটাকে হিসাবের মধ্যে ধরলে আবার সেই পাপের কথা এসে যায় যে। তাই তো মহা মুশকিলে পড়ল বিরজা। ভাবতে লাগলো, ভাবতে ভাবতে আবার কটা মাস তাকে অপেক্ষা করতে হবে কে জানে। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।